আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের আমাদের বিশেষ আয়োজন সুপারসেন ক্যাবলজ মুক্ত আলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতির সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। প্রিয় দর্শক, আমরা জানি যে দেশে একটি সংকট চলছে, সমাধানের উপায় কী এবং সামনে নির্বাচন, সেই নির্বাচন কেমন হবে, সুষ্ঠু নির্বাচন করতে হলে কি আমাদের প্রয়োজন এবং কি করণীয় সে সকল বিষয় নিয়ে কথা বলবো। দুজন প্রিয় মানুষকে আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার সাথে পরিচয় করিয়ে দিই, আমার একেবারে ডানে বসে আছেন অত্যন্ত প্রিয় মুখ, গণমাধ্যমের এবং সিনিয়র সাংবাদিক জনাব শাহাবুদ্দিন শিকদার। জনাব শাহাবুদ্দিন শিকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। আমাকে ডাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার পাশে বসে আছেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, সহসভাপতি ঢাকা বিভাগীয় সমন্বয়ক গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির। জনাব ইব্রাহিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। আপনাদেরকেও বিশেষ ধন্যবাদ। জনাব শাহাবুদ্দিন শিকদার, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি, কারণ হচ্ছে যে গণমাধ্যমে বলেন নির্বাচন নিয়ে কিন্তু নানা ধরনের জল্পনা কল্পনা চলছে আর কি। সবকিছু মিলে গণমাধ্যমের উপর হামলা, গণমাধ্যমের অফিস ভাঙচুর, সবকিছু মিলে একটা অস্থির অবস্থা যাচ্ছে। সবকিছু মিলে দেশের যে সংকট চলছে, এক কথা হচ্ছে যে সমাধানের পথকে আমরা কোন দিকে যেতে পারি বা কি করা যেতে পারে, কি মনে করছেন শাহাবুদ্দিন শিকদার? রাত যত গভীর হয় সকালটা তত কাছে আসে। সংকট তো হবেই। একটি দেশ আছে, দেশের সংকট থাকবে, সমস্যা থাকবে, সমাধানও থাকবে। আজকাল যেগুলো হচ্ছে সেটা হচ্ছে আগামীতে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি সব কিছু ঠিক থাকে তো 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হবে। ঠিক তার প্রাক্কালে যারা নির্বাচন চায় না, যারা চায় না দেশটা আবার আগের জায়গায় সুন্দরভাবে ফেরত আসুক, যারা চায় না গণতন্ত্র বিকশিত হোক, তারা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে চাচ্ছে। সেই সমস্যারই একটি অংশ হচ্ছে জাতীয় দৈনিকগুলোতে হামলা, সিনিয়র সাংবাদিকদের উপর হামলা। আমি যেটা মনে করি, প্রথম আলো যা লিখে বা ডেইলি স্টার যা লিখে বা এরকম আরও কিছু পত্রিকা আছে তারা যা লিখে, তাদের সমস্ত লেখার সাথেই আমি একমত তা নই। তাদের অনেক লেখাই আমার বা আমাদের বিরুদ্ধে যায়, এটা সত্য। কিন্তু আপনি একটি পত্রিকা তাদের মতো করে তাদের মতামত প্রকাশ করবে, সেজন্য সেই পত্রিকা অফিস ভেঙে ফেলে দিতে হবে কিংবা সেই পত্রিকার সাংবাদিকদের উপর আক্রমণ করতে হবে, এই রকম বর্বরোচিত কোনো কর্মকাণ্ডকে আমরা সমর্থন করতে পারি না। একটি বিষয় দেখবেন, আমার বন্ধু নুরুল কবির, তিনি বিগত সময়ে আমি তাকে তার এই 40-45 বছরের সাংবাদিকতা জীবনে দেখেছি, উনি কখনোই আওয়ামী লীগকে খুব সমর্থন করে দুটো কথা বলেছে এটা অন্তত আমি দেখি নাই, একদম দেখি নাই। বরং আওয়ামী লীগকে উনি তুলোধনো করেছেন বিভিন্ন বেশিরভাগ সময় তুলোধনো করেছেন। হ্যাঁ, তিনি জামাতের বিরুদ্ধে খুব একাট্রা, খুব জামাতের বিরুদ্ধে কথা বলেন। তা আমার কথা হচ্ছে যে ঠিক আছে, উনি হয়তো জামাতের বিরুদ্ধে কথা বলে বা অমুকের বিরুদ্ধে কথা বলে বা পুঁজিবাদের বিরুদ্ধে উনি কথা বলেন, এখন তাই বলে সেই রকম একটা লোক, নির্লোভ লোক, তার অনেক বিষয়ই আপনি সমালোচনা করতে পারেন কিন্তু তার সততা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন না, কারণ তিনি একজন সৎ, আপাদমস্তক সৎ এবং স্পষ্টবাদী একজন মানুষ। ঠিক সেই নুরুল কবির উপরে হামলা, এটা আমরা মেনে নিতে পারি না। আমার কথা যে নুরুল কবিরের উপরে যেমন মেনে নিতে পারি না, তেমন যে সমস্ত সাংবাদিক অত্যন্ত খারাপ বা বিবেচক নয় কিংবা হলুদ সাংবাদিক, তার উপরেও আক্রমণ হোক, এটা আমরা চাই না। আমার কথা হচ্ছে যে যদি কেউ ভুল পথে চলে, যদি কেউ ভুল লেখে, যদি কেউ ভুল আদর্শের ভিতরে থাকে, আদালত আছে, তার বিরুদ্ধে মামলা করে দিন। আদালতে মামলা হবে, তার বিরুদ্ধে আলোচনা হবে, তার বিরুদ্ধে সমালোচনা হবে। তিনি যে মতামত দেন, তিনি যে মতামত রাখেন, সেই মতামতের বিপক্ষে আপনি লিখবেন। অর্থাৎ আপনার পত্রিকায় আপনি তার বিরুদ্ধে লিখবেন, আবার সেও লিখবে। এই যে দুটো মতামত, একটি মতামত যদি একদিকে যায় আর একটি সমীকরণ অন্যদিকে যাবে, এই দুই সমীকরণের সাথে যুদ্ধ হবে, বিতর্ক হবে, বাহাস হবে, এরপরে সুন্দর একটি মতামত প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ জনগণকে আপনি মূর্খ ভাবেন কেন? জনগণ আপনাদের কথাবার্তা পড়ে একেবারে আপনাদের সব কথা মেনে নেবে, এটা তো না। জনগণ দুই পক্ষের কথা শুনে যেটা ভালো সেই ভালোর দিকে যাবে, আলোর দিকে যাবে। প্রথম আলো যদি শুধু আলোই হয়, তাহলে সেই আলোটাকে আবার অন্ধকার বানানো হচ্ছে কেন? কিংবা প্রথম আলো একটু সুন্দর নাম, আলো 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 তো থাকবে সব সময়, কিন্তু মাঝে মাঝে প্রথম আলো তো একটু অন্ধকার হয়ে যায়। তো
সেই অন্ধকার দূর করতে হবে, কিন্তু সেই অন্ধকার দূর করতে গিয়ে প্রথম আলোতে অগ্নিসংযোগ এটা মেনে নেওয়া যায় না। এবং প্রথম আলোতে যে সমস্ত সাংবাদিক কর্মরত, সেই সমস্ত সাংবাদিক আজকে বেকার হওয়ার পথে চলে গিয়েছে। এই বেকারত্ব আমরা মানতে পারি না। আমাদের সাংবাদিক ইউনিয়ন, আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়ন, আমাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, আমাদের জাতীয় প্রেস ক্লাব, এই তিনটি পক্ষর কাছেই আমার নিবেদন, আপনারা এই যে সাংবাদিক যারা আক্রান্ত হয়েছে তাদের পক্ষে দাঁড়ান। ইতিমধ্যেই তারা দাঁড়িয়েছেনও, তারা কর্মসূচিও দিয়েছেন। সেই কর্মসূচিকে বেগবান করতে হবে। এবং এই যে যে সমস্ত বাজে লোক, আমি বলবো, আবার বলবো, বাজে লোক এইভাবে এই পত্রপত্রিকা আক্রমণ করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, বিকাশমান গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে, তাদের চিহ্নিত করতে হবে। এবং তাদের চিহ্নিত করা কিন্তু অত্যন্ত সহজ, কারণ পুরো অপকর্মটি হয়েছে একদম অনিয়ারে। সুতরাং সেই রেকর্ডেড জিনিসটা যদি গোড়া থেকে শেষ পর্যন্ত দেখা যায় যে কারা কারা সেখানে আগুন লাগিয়েছে, কে হাতুড়ি দিয়ে তাদের ভবন ভেঙেছে, কে সেখানে আগুন নেভাতে বাধা দান করেছে, এই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করে তারা যে দলেরই হোক, যে পক্ষেরই হোক, তাদের সবাইকেই হাতকড়া পরাতে হবে। আর সেই হাতকড়া পরাতে যদি ইউনূস সরকার ব্যর্থ হয়, তাহলে এর দায় ইউনূস সরকারকেও নিতে হবে। সৈয়দ ইব্রাহিম, সেটি হচ্ছে রাজনৈতিক অনেকগুলো দলের পক্ষ থেকে, বিশেষ করে আপনাদের দলের পক্ষ থেকে আপনাদের দলের সভাপতি এবং সেক্রেটারি, তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু উদ্বিগ্ন এবং হচ্ছে তারা খুব প্রকাশ করেছে আর কি। কি মনে করছেন যে আসলে একটি দেশকে অস্থিতিশীল রাজনীতি, আমরা সামনে নির্বাচনের দিকে এগোচ্ছি, এ সময় এমন একটি বিষয়, এই বিষয়টিকে আপনি রাজনীতিবিদ হিসেবে কি বলে, যেহেতু আপনি গণ অধিকার পরিষদে একটি বড় জায়গায় আপনি রয়েছেন আর কি, কি মনে করছেন আপনি? আমাদের প্রাণপ্রিয় নেতা বিপি নুরুল হক নূর ইতিমধ্যে উনি ওনার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে জাতির কাছে তুলে ধরেছেন গণমাধ্যম বিষয়ে। গণমাধ্যমে যে কোনো হামলা, অগ্নিসংযোগ, এটা আমরা কোনো অবস্থায় সমর্থন করি না। আচ্ছা। কারণ গণমাধ্যম হচ্ছে একটা জাতির নাভি, একটা জাতির স্পন্দন। গণমাধ্যম যদি তাদের মুক্ত খবরগুলো প্রচার না করতে পারে, সেখানে যদি পক্ষ বিপক্ষ যদি আক্রমণ করে, তো এটা জাতির জন্য কখনো শুভ কল্যাণ আসে না। আমাদের প্রিয় নেতা বিপি ভাই এবং রাশেদ খান সহ আমাদের প্রতিনিধি গতকালকে আপনারা দেখছেন এই, প্রথম আলো এবং ডেইলি স্টার পরিদর্শন করেছে। সন্ধ্যার পরে আমাদের একদম স্পষ্ট, যারা এই মব সৃষ্টি করে দেশে একটা অস্থিতিশীল তৈরি করতে চায়, তাদেরকে অবশ্যই আইনের আওতা আনতে হবে। এখন এই আইনের আওতা আনাটা একবারই সহজ, যেহেতু পুরো ঢাকা সিটি জুড়ে এখন সিসি ক্যামেরা আছে কোনো না কোনো ভবনে। এমন প্রথম আলোতে ডেইলি স্টারও তাদের নিজস্ব সিসি ক্যামেরা আছে। এই ফুটেজগুলো ধরে নিয়ে কারা মূলত এটা ইন্ধন দিয়েছে, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতা আনতে হবে। এবং এর পাশাপাশি এর উস্কানিদাতা কারা, এটাকে খুঁজে বের করতে হবে। এখানে আমরা দেখেছি কিছু বহির্বিশ্ব থেকেও কিছু ইউটিউবার বা কিছু অন্য ধরনের গণমাধ্যম থেকেও কিছু উস্কানি আসছে যে অমুখানে হামলা করো, অমুখানে যাও, এই করো, সেই করো। এটা সরকার কিন্তু খুব তীক্ষ্ণ দৃষ্টি দেয় না। এখানে দীর্ঘ 16 বছর যে জাতি একটা আবদ্ধ ছিল, যে জাতি তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল, যে জাতি তার ভোটাধিকার থেকে অনেক দূরে ছিল, সেখানে একটা মুক্ত পরিবেশ আসার পর, 24শে গণ অভ্যুত্থানের পর একটা মুক্ত পরিবেশ আসার পর এখনও যদি জাতিকে উস্কানি দেওয়া হয় ভিন্ন মতের জন্য, ভিন্ন কোনো অস্থিতি সৃষ্টি করার জন্য বা অন্য কোনো ঘটনাচক্রে নেওয়ার জন্য, অবশ্যই আমরা এটা সমর্থন করি না এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা ঘৃণা করি এটাকে। সেটি হচ্ছে যে দেশে একটি সংকট অবস্থা চলছে, যারা নির্বাচন, বিশেষ করে আপনারা যারা নির্বাচনমুখী, নির্বাচনে প্রচার চালাচ্ছেন, আপনি একটি আসন থেকে, ঢাকার একটি আসন থেকে নির্বাচন করার চিন্তা করছেন, সেক্ষেত্রে হচ্ছে জনগণ কতটুকু নির্বাচনমুখী, আপনারা তো নির্বাচনমুখী যারা নির্বাচন করবেন প্রতিনিধিরা, সেটা হচ্ছে জনগণ কতটুকু নির্বাচন নিয়ে অধীর আগ্রহ রয়েছে বলে মনে করছেন ইতিমধ্যে? আমরা আমাদের নিয়মিত কর্মসূচি, আমাদের নির্বাচন এলাকা আপনি জানেন, ঢাকা 5, ডেমরা, যাত্রাবাড়ি এবং কদমতলী থানার আংশিক নিয়ে ঢাকা 5 আসন গঠিত। তো আমি দীর্ঘদিন সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমি গণসংযোগ চালিয়ে গেছি, জনগণের সাথে কথা বলছি, জনগণের সাথে অনেক আলাপ আলোচনা হয়েছে। জনগণ কিন্তু দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার কারণে জনগণ কিন্তু খুব আগ্রহের সাথে নির্বাচনকে সামনে চাচ্ছে। আচ্ছা। কিন্তু একটি পক্ষ, আপনারা জানেন গত 16 বছরে যে ফ্যাসিস্ট ক্রাইম হয়েছে আমাদের দেশে, সেই ফ্যাসিস্ট সরকারের যেই উইংসগুলো আছে, সেই ধরেন আপনার আইন শৃঙ্খলা একটা উইংস আছে, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান আছে, এইগুলোতে একটা কলাপস ছিল, নিয়ন্ত্রণে ছিল। এই নিয়ন্ত্রণটা এই
অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি তার 5% ভাঙতে পারে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যদি এসেই অন্তত যারা গণপ্রজাতন্ত্রের যে একটা নিয়ম শৃঙ্খলা, এই শৃঙ্খলার বাইরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে প্রজাতন্ত্রের আইন বিরোধী যে সমস্ত কর্মকর্তারা জড়িত ছিল তাদেরকে যদি সরাসরি বরখাস্ত করতো, তাহলে মিনিমাম 20% কর্মকর্তা কর্মচারী আজকে চাকরি হারা হইতো। এবং এটা করার দরকার ছিল একটা জাতির জন্য। কিন্তু আমরা দেখছি কি 1%ও চাকরিচ্যুত করা হয় নাই। আচ্ছা, বরঞ্চ তাদেরকে কি করা হয়েছে, যারা ঢাকা ছিল তাদেরকে চট্টগ্রাম পাঠিয়েছে, যারা চট্টগ্রাম ছিল তাদেরকে ঢাকা আনছে। এইভাবে রদবদল করছে। এই রদবদল করার কারণে যারা দীর্ঘদিন এই অপশাসনের সাথে জড়িত ছিল তারা তো একই অবস্থা আছে, তারাও কিন্তু এটা ভিতর থেকে উস্কানি দেয় না, উস্কানি দিচ্ছে না, এটা ভাবার কোনো অবকাশ নাই। তাদেরও উস্কানি থাকতে পারে নির্বাচন যেন বানচাল হয়। তা আমি সর্বপ্রথম বলবো এই হজবরলের যে প্রশাসন আছে এই প্রশাসনকে অতি দ্রুত খুঁজে বের করে তাদেরকে নিষ্ক্রিয়তা আনতে হবে। এক সঠিক এবং একটা সূক্ষ্ম মানসম্মত নির্বাচন যদি করতে চায়। 2 নম্বর হচ্ছে হুজুকে কান পাতা দেওয়া যাবে না যে অমুকে বলছে নির্বাচন হবে না, নির্বাচন হবে। কারণ ইউনূস সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সেই আপনারা জানেন দীর্ঘ 6 মাস আগ থেকে ইউনূস সরকার বারবার বলে আসছেন উনি খুব শীঘ্রই নির্বাচন দিবেন। একটা টাইমও দিয়ে দিয়েছেন রমজানের আগে। আমরা নির্বাচন কমিশন থেকে সেই তফসিল ঘোষণা পেয়েছি। এই নির্বাচন বানচাল হওয়ার মতো আমি কোনো কারণ এখনো দেখি না। কিন্তু একটি গোষ্ঠী চাচ্ছে এই নির্বাচনটা যদি বানচাল করে যদি দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে, তাহলে এই দেশটাকে অকার্য রাষ্ট্র হিসাবে জাতির কাছে তুলে ধরলে তাদের কী ফায়দা হবে আমি বুঝতে পারতেছি না। বাট এই ধরনের যে কোনো ঘটনা হোক আমরা তার মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। আমরা নির্বাচন চাই, যেভাবে হোক একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই, জনগণও চাই, এটা আমি বিশ্বাস করি। 90% জনগণ নির্বাচনকে সমর্থন করে, 10% হয়তো বিমত সৃষ্টি থাকতে পারে, বাট 90% জনগণ নির্বাচন চাই, এটাই সঠিক। আমরা নির্বাচন নিয়ে যেটি হচ্ছে শাহাবুদ্দিন শিকদার, যে আপনি কোনো আভাস বা অনেক সিনিয়র সাংবাদিক আমরা কয়েকদিন ধরে দেখছি যে নির্বাচন কোনো সুষ্ঠু পরিবেশ দেখছি না বা নির্বাচন নিয়ে সন্দিহান প্রকাশ করেছে আর কি। আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে বিষয়টি কীভাবে দেখছেন, যে যেই পরিবেশ থাকা দরকার বা একটা নির্বাচন আগে যেরকম আমেজ থাকা দরকার বা নির্বাচনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ মবের যেই সৃষ্টিগুলো হচ্ছে এই দিকে, মানে এই বিষয়টিগুলোকে আপনি কীভাবে অ্যানালাইসিস করছেন বা করতেছেন? 15 বছরের দুঃশাসন, সেই দুঃশাসন পরবর্তী একটি নির্বাচন। যারা এই 15 বছরে দুর্নীতি করেছে, অপকর্ম করেছে, বিভিন্ন ধরনের অনিয়ম করেছে, তারা কি চাইবে দেশে গণতন্ত্র ফেরত আসুক? তারা তো চাইবে না। তারা এই নির্বাচন হোক এটাও চাইবে না, এবং এই নির্বাচন যাতে না হয় তার জন্য যত ধরনের অপকর্ম করতে হয় সবগুলোই তারা করবে। বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা যেহেতু চায় যে এখানে শান্তি শৃঙ্খলা যাতে প্রতিষ্ঠিত না হয়, তারাও তো বিভিন্ন ধরনের অপকর্ম করবে, তাদের এজেন্সিগুলো বিভিন্ন ধরনের অপকর্ম করবে যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে না হয় বা নির্বাচনটা পিছিয়ে যায়। এইরকম একটা চেষ্টা, এইরকম একটা স্বপ্ন এরকম তাদের মধ্যে থাকবে। কিন্তু আমি এমন কোনো পরিস্থিতি দেখছি না যে পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচন আর পেছানো যাবে। আমি এমন কোনো পরিস্থিতি দেখছি না যে পরিস্থিতির কারণে নির্বাচন হবে না। নির্বাচনের জন্যে মাঠের যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সব জায়গায় প্রস্তুত। আমি ধানের শীষের ব্যানার দেখছি রাস্তা জুড়ে, আমি দাঁড়িপাল্লার ব্যানার দেখছি, অন্য অন্য দলগুলোও দেখছি বিরাট বিরাট ছবি দিয়ে রাস্তায় বিভিন্ন ধরনের ব্যানার প্ল্যাকার্ড এগুলো ঝুলিয়ে দিয়েছে, এবং মহল্লায় মহল্লায় প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে আমার বিএনপির প্রার্থীরা তো ঘুরে বেড়াচ্ছেই, জামাতের মহিলা যে সমর্থকগুলো বোরখা মুড়ি দিয়ে দিয়ে বিভিন্ন বাসায় যে ভোট চাচ্ছে এবং বিভিন্ন জায়গায় ভোট জামাতের পক্ষে তাদের মতামত তুলে ধরছে। বিশেষ করে মসজিদগুলোতে জামাতের প্রার্থীরা বেশ সরগরমভাবে যাওয়া আসা করছে। আমার কথা হচ্ছে যে সবাই কিন্তু নির্বাচনমুখী। একটি দল নেই মাঠের রাজনীতিতে, এমন যে সমস্ত দল আছে তারা কিন্তু নেই যারা নির্বাচন চায় না। সবাই নির্বাচন চায়, বিভিন্ন কথা বলে, বিভিন্ন কথা মানে মুখের কথা বলে, একটু মুখরোচক কথা বলে, কিন্তু নির্বাচনের দিকে সবাই। কারণ কিসের জন্য? তারা কিন্তু প্রার্থিতা ঘোষণা করেছে। ওই এনসিপিও কিন্তু যে কটা প্রার্থিতা ঘোষণা করে ফেলেছে। আপনার এই যে ওনাদের গণ অধিকার পরিষদ, তারাও প্রার্থিতা ঘোষণা করেছে, বিএনপি প্রার্থিতা ঘোষণা করেছে, জামাত প্রার্থিতা ঘোষণা করেছে, সবাই প্রার্থিতা ঘোষণা করেছে। এবং বিভিন্ন ধরনের সমঝোতা, বিভিন্ন কথা মাঝে মাঝে শুনি। কিন্তু
আমি দেখি যে সবাই কিন্তু তাদের প্রার্থিতা ঘোষণা করে ফেলেছে। এখন প্রার্থিতাও ঘোষণা করে ফেলেছে, কয়েকদিনের মধ্যে নমিনেশন পেপারও সাবমিট হবে, স্লোগান হচ্ছে, ছোটখাটো মিছিল হচ্ছে, হাততালি হচ্ছে, চানাচুর মুড়ি হচ্ছে, চায়ের দোকান আবার মেতে উঠেছে। ঠিক সেই পরিবেশে নির্বাচন হবে কি হবে না, এগুলো সবচেয়ে বেশি শুনতে পাচ্ছি এই টেলিভিশন সাংবাদিকতার যারা উপস্থাপক, এই তারা খালি একটি ন্যারেটিভ সৃষ্টি করতে চাচ্ছে। যেমন আপনিও বলে বেড়াচ্ছে, আমাদেরকে বলছেন নির্বাচন হবে কি হবে না। এই ধরনের প্রশ্ন আপনারা কেন করেন? এই প্রশ্ন যখন করেন তখন আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলতে হয়। আমার কথা হচ্ছে যে নির্বাচন হবে, আপনারা সবাই নির্বাচনটাকে কিভাবে আরো সুন্দর করা যায়, আরো গণমুখী করা যায়, আরো ইতিবাচক করা যায়, সেই ব্যাপারে সবাই এক বাক্যে কথা বলুন। বাংলাদেশে আবার গণতন্ত্র ফেরত আসুক। আমরা যারা দীর্ঘ 15 বছর ভোট কেন্দ্রে যাই নাই, আমরা ভোট কেন্দ্রে যাই, যাদেরকে উপযুক্ত মনে করি তাদেরকে ভোট দেই, এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। সেই সরকারের হাত ধরে আগামী দিনগুলোতে একটি সুখী, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বিঘ্ন, এটিকে কি আপনি কোনোভাবে মানে এটার সাথে একমত পোষণ করবেন কিনা, যে নির্বাচন আগে তো আরেকটু সুন্দর হওয়া দরকার, সেই পরিবেশ কিন্তু আমরা কিন্তু এখনো লক্ষ্য করছি না কিন্তু ওভাবে কিন্তু। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা কথা বলেন, নির্বাচন যখন আসে, আমার বয়সে আমি যতগুলো নির্বাচন দেখেছি, নির্বাচন আসলে নির্বাচনী সময়ে অসংখ্য মানুষ নিহত হয়, অনেক মানুষ নিহত হয়। প্রত্যেকটা নির্বাচনের পুরানো পত্রিকা কাটুন, কিছু মানুষ নিহত হবে, কিছু মানুষ আহত হবে, মানুষের মাথা ফাটবে, আবার একত্র হবে, আবার আলোচনা হবে, এই সমস্ত জিনিস হবেই। নির্বাচন আসলে কম বেশি হবেই। গরম মাথায় 2-4টা ঘটনা যে ঘটবে না তা না। তবে আমাদের যে হাদির মৃত্যু, হাদি যে শাহাদাত বরণ করলো, এই ধরনের মৃত্যু কারো কাম্য নয়। কিন্তু হাদির মৃত্যু যেমন কাম্য নয়, কিন্তু অতীতের নির্বাচনে কোনো মানুষই মরে নাই, কোনো মানুষই শাহাদাত বরণ করে নাই, এমন তো নয়। প্রত্যেকটা নির্বাচনে এলে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এটা হচ্ছে রাজনৈতিক বচসা এবং রাজনৈতিক ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের গুপ্ত হত্যা, আড়ালে আবডালে, গাছের আড়াল থেকে একজনের মাথায় আঘাত করে মেরে ফেলে, গুলি করে মারে, এগুলো অতীতেও ছিল, এখনো আছে, আমার মনে হয় ভবিষ্যতেও থাকবে। নির্বাচনী এলে নির্বাচনী দাঙ্গা বলতে একটা কথা আছে, সেটা হবে। কিন্তু আমাদের আবার বলি, হাদির মতো একটা প্রিয় মুখ, একটা ভালো মানুষ, একটা স্বাধীনতাকামী মানুষ, তাকে এইভাবে একেবারে একেবারে প্ল্যান করে, পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে। এই পরিকল্পিত হত্যার বিচার হতে হবে, এই বিচার খুব দ্রুত করতে হবে। এবং আমরা এই স্টুডিও থেকে দাবি করব, আগামী 7 দিনের মধ্যে হাদির হত্যাকারীদের চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তারা যদি ভারতে যেয়ে থাকে, তাহলে ভারত সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে নীতিগতভাবে। নীতিগতভাবে কিভাবে? ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকারকে চাপ প্রয়োগ করতে হবে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। কিন্তু যদি কোনো কেউ বলে যে আসুন আমরা ভারতীয় দূতাবাস আক্রমণ করি, এই রকম বালখিল্যপনা কথা, এইটা ঠিক না। আমাদের অনেক উঁচু মানের মানুষ, যাদেরকে আমরা সকালে বিকালে শ্রদ্ধা করি, যাদের নাম শুনে আমরা দাঁড়িয়ে যাই, সেই সমস্ত মানুষদের মুখে যখন শুনি আসুন ভারতীয় দূতাবাস ঘেরাও করি, আপনারা কি বোঝেন না যে ভারতীয় দূতাবাস ঘেরাও করলে এর কনসিকুয়েন্সেস কি হবে? এটা থেকে কি হবে? দেশের যে অস্থিতিশীল হয়ে পড়বে, আমরা আরো বিপদে পড়ব। সুতরাং ওই রকম অযাচিত কোনো মন্তব্য না করে, অযাচিতভাবে কোনো দূতাবাসকে আক্রমণ না করে, আসুন আইন আদালতের মাধ্যমে এবং প্রয়োজনে ভারতীয় দূতাবাসে চাপ প্রয়োগ করে ভারত সরকারের সাথে পররাষ্ট্র নীতির আওতায় প্রয়োজনীয় কথাবার্তা বলে ওই সমস্ত অপরাধীদের ধরে আনি। দরকার পড়লে শেখ হাসিনাকেও বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য চাপ প্রয়োগ করি। আমরা এই বিষয়ে আরো কথা বলবো, ছোট্ট একটা বিরতিতে যাবো, তারপর আপনার সাথে বেশি কথা বলবো। প্রিয় দর্শক, আমরা যাবো সুপারসেন কেবলসের সৌজন্য ছোট্ট বিরতিতে, থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দুজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, শাহাবুদ্দিন শিকদার আছেন সিনিয়র সাংবাদিক এবং গণ অধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সমন্বয় এবং সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম আছেন আমাদের সাথে। সৈয়দ ইব্রাহিম, বিরতির আগে আপনার সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলি। সেটি হচ্ছে যে প্রার্থীদের উপরে এরকম হচ্ছে যে আমরা এটা কখনোই আশা করি না, যেটি আমাদের প্রিয় হাদির উপরে হয়েছিল আর কি। সেটি সামনে প্রার্থী যারা নির্বাচন করবে
তাদের সরকার হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে নিরাপত্তা দেওয়ার কথা বিষয়টি চিন্তা করছে সরকার, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, যাতে এটি কাগজে কলমে বা মুখে মুখে না থাকে, বাস্তবিক পক্ষে আগামী যখন পর নির্বাচন তখন পর্যন্ত এটি দেওয়া উচিত বলে আমরা মনে করছি। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন আর কি? সর্বপ্রথম আমাদের যে শহীদ ওসমান হাদি একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিল, তার উপর যে অমানবিক পরিকল্পনা মাফিক যে হামলা করে তাকে যে হত্যা করা হয়েছে, তার জন্য আমি আমার শাহাবুদ্দিন ভাইয়ের সাথে মিলিয়ে কথা বলি, মিনিমাম আগামী 7 দিনের মধ্যে এর সঠিক বিচার হওয়া উচিত। এবং আমাদের যে পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতিতে আমাদের অনেক দুর্বলতা আছে, অনেক ঘাটতি আছে। পররাষ্ট্রনীতি যদি স্ট্রং হইতো তাহলে ভারতের কোনো অবস্থায় এই সন্ত্রাসীরা পালিয়ে যেতে পারতো না, অথবা পালিয়ে গেলেও সেখান থেকে ভারতের সহযোগিতা তাদেরকে দেশে ফিরে আনা যাইতো। আচ্ছা। কিন্তু আমাদের পররাষ্ট্রনীতি আমরা সবসময় দেখছি একটা দুর্বল অবস্থা আছে, ভঙ্গুর অবস্থা আছে। এটা বাংলাদেশ মানচিত্রের দিকে একটু ছোট রাষ্ট্র হলে কি হবে, এটা জনসংখ্যা একটা ব্যাপক জনসংখ্যার দেশ, ব্যাপক জনবহুল দেশ। আমাদের সামান্য মানচিত্রের মধ্যে আমরা প্রায় 18 থেকে 20 কোটি জনসংখ্যার বসবাস, ভোটার আপনারা জানেন 12 কোটি প্লাস। 300 আসনের এই যে প্রার্থী, এই প্রার্থীদের নিরাপত্তা ম্যান টু ম্যান দেওয়া আসলে সরকারের দ্বারা আজও সম্ভব কিনা এটা সন্দেহাতীত আমার কাছে। তবে আমি বলবো, নির্বাচনে নমিনেশন পেপার সাবমিট করার পরে যাচাই বাছাইয়ের পর যাদের নির্বাচন বাছাইতে টিকবে, যারা নির্বাচন করবেন, যারা প্রার্থী হবেন, যাদের প্রতীক বরাদ্দ হবেন, তারপর তাদেরকে একজন একজন করে ঘাট দেওয়া উচিত সরকারের। কারণ আমাদের ব্যাপক আনসার বাহিনী আছে, পুলিশ বাহিনীর সদস্যরা আছেন, একজন একজন গার্ড তাদেরকে দেওয়া উচিত, আর্মস গার্ড, এটা আমি মনে করি। কারণ আপনারা জানেন এই নির্বাচনকে বানচাল করার জন্যে অবশ্যই বিগত ফ্যাসিস্ট সরকার বা তাদের দোষরা চাইবেই, এটাই স্বাভাবিক। কিন্তু তারা চাইবে বলে যে আমরা বসে থাকবো, এটা কোনো সুযোগ নাই। আমরা মনে করি যৌথ বাহিনী নির্বাচন আগে যেই সাঁড়াশি অভিযান দেয় সন্ত্রাসীদের বিরুদ্ধে, এবার কিন্তু সেটা দৃশ্যমান না। অতীতে প্রত্যেকটা নির্বাচনের আগেই 3 মাস 6 মাস আগ থেকে একটা সাঁড়াশি অভিযান চলতো, যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল, মামলা ছিল, জেলে ছিল, তাদেরকেও ধরে নিয়ে আসতো, সন্দেহভাজন যারা তাদেরকে ধরে নিয়ে আসতো। ইউনূস সরকার কিন্তু মনে হয় এটা ভুলে গেছেন। আমার মনে হয় ওদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়ম নীতি আছে এটা মানে তারা খুঁজেই পায় না এবার। মানে এটি নিউজে দেখলাম যে আমাদের কক্সবাজার জেলার যে রামু থানা আছে, রামু নাইখংছড়ি যে রাস্তা আছে, সেখানে 32 বস্তা অস্ত্র পেয়েছে। হ্যাঁ, এই যে 32 বস্তা যে অস্ত্র উদ্ধার করছে, এই 32 বস্তা তো 32টা থানার মধ্যেও না এত সরঞ্জাম আমাদের দেশে। আচ্ছা। এখন এটা তো ধরা পড়ার কারণে এটা আমরা হয়তো প্রকাশ হয়েছে, জনগণ জানছে যে এরকম আরও কত বস্তা ঢুকছে অস্ত্র, সেটাও তো সন্দেহাতীত এখন আমাদের কাছে। ভারত থেকে ঢুকতে পারে, মায়ানমার থেকে ঢুকতে পারে। কিন্তু আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা অত্যন্ত সাহসিক, আমি মনে করি অন্তত সাহসের সাথে তারা কাজ করে। আমাদের সেনাবাহিনী সারা বিশ্বে শান্তিরক্ষী বাহিনীতে যে সুনাম অর্জন করছে, তারা যদি একটু তীক্ষ্ণ অবস্থানে প্রতিটা মিডিয়ার মাধ্যমে টহল দিয়ে তাদের সোর্সের মাধ্যমে যদি একটু সজাগ থাকে, সন্ত্রাসীরা মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। কারণ সন্ত্রাসীদের সংখ্যা একবারই ছোট। একটা 1000 জনগণের মধ্যে আপনি একজন লোক সন্ত্রাসী খুঁজে পাবেন না, 10,000 একজন পেতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা। এই যে সন্ত্রাসীর সংখ্যা ছোট হইলে কি হবে, কিন্তু তাদেরকে যে ধরার যেই একটা আইন শৃঙ্খলার যে উদ্যোগ নেওয়া, সেই উদ্যোগটা এবার আমি দেখতেছি না। এটা সম্পূর্ণ ইউনূস সরকারের ব্যর্থতা। আর আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আমি তো মনে করি একটা অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ এই ফ্যাসিস্ট সরকারের পর 5 আগস্টের পর থেকেই আমরা যতগুলো ঘটনায় দেখলাম, কোনোটারই সঠিক তদন্ত এবং বিচারের মুখোমুখি উনি করতে পারেন নাই। আমি চাই নির্বাচনের আগেই, অর্থাৎ আগামী 1 সপ্তাহের মধ্যে বা 3 দিনের মধ্যে সঠিক সক্ষম একজন স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করা হোক, তাকে এখান থেকে সরাই দেওয়া হোক। সে পদত্যাগ করুক বা না করুক, তাকে অন্য ডিপার্টমেন্টে দিয়ে দেওয়া হোক। এটা হচ্ছে আমার জোরালো দাবি এখন। আচ্ছা। এবং যদি এখনও সময় আছে, এখনও যদি আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে যদি এখনও সাঁড়াশি অভিযান দেয়, আমার মনে হয় সন্ত্রাসীরা নির্বাচনকে বানচাল করার জন্য কোনো পক্ষ থেকে কোনো কিছু করে সম্ভব হবে না, উঠতে পারবে না তারা। কারণ জনগণ অনেক সচেতন এখন। এখন জনগণ আপনারা জানেন 5 আগস্টে আপনারা দেখছেন, 5 আগস্টের আগেই যে একটা গুলি করলে আরেকটা ভাইয়ের সামনে চলে আসে, মানে গুলিকে পরোয়া করে না। একজন সন্ত্রাসী হাদি ভাইকে যেভাবে গুলি করছে,
আরো লক্ষ হাদি ভাই রাস্তায় নেমে আসছে। শাহবাগ অঞ্চল লক্ষ লক্ষ হাজার হাজার জনতা একত্রিত হয়ে গেছে। মানিক মেহবুনিতে জানাজাতে মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর জিয়া রহমানের জানাজার পরে আমার মনে হয় হাদির জানাজাটা আচ্ছা, সর্ববৃহৎ লোক সংখ্যা। অর্থাৎ আপনাকে একটা সন্ত্রাসী এসে গুলি করবে, আরেকজন থেমে থাকবে, থেমে থাকে না। জনগণ কিন্তু এখন সাহসের সাথে সন্ত্রাস মোকাবেলা করে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তার ধারা কাছেও যায় না। এই ব্যর্থতা শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা। আচ্ছা, আমি মনে করি এই ব্যর্থতা এবং এর সাথে যারা জড়িত, যারা এই ধরনের পদক্ষেপগুলো নেয় না বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরামর্শ দিচ্ছেন না, নিচ্ছে তারা সরকারের দোষর, ফ্যাসিস্ট সরকারের দোষর তারা। এই জন্য আমি প্রথমেই বলছি এখনো সময় আছে। কারা কারা জড়িত ছিল ফ্যাসিস্ট সরকারের সাথে ওতপ্রোতভাবে, মানে একবারই পক্ষ হইয়া প্রজাতন্ত্রের নিয়মের বাইরে যাইয়া কারা জনগণের বিরুদ্ধে কাজ করছেন, তাদেরকে এখনই প্রত্যাহার করা উচিত এই মুহূর্তে। তাদেরকে মিনিমাম 20% আমি মনে করি, এই 20% যদি ইনঅ্যাক্টিভ করতে পারে, তাহলে নির্বাচন বানচাল করার মতো সুযোগ বাংলাদেশে নেই। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরাও বিশ্বাস করি এবং আমরা চাচ্ছি যে একটি সুষ্ঠু নির্বাচন। শাহাবুদ্দিন শিকদার প্রার্থীদের হেফাজতের বিষয় বা প্রার্থীদের আরও নিরাপত্তার বিষয়টিকে সরকার নজর দেয় এবং তারা বলছে প্রয়োজনে প্রত্যেকজনের সাথে একজন করে গানম্যানের ব্যবস্থা করবে, এরকমও তারা চাইলে গানম্যান নিতেও পারে, এরকম একটি কথা বলছে আর কি। এই বিষয়টিকে বা আমরা চাই না যে এরকম কোনো হচ্ছে যে ভবিষ্যতে হচ্ছে যে নির্বাচন আগে এরকম কোনো ঘটনা ঘটুক, আমরা সেটি কখনো কাম্য না এবং সেটি আমরা চাই না। কিন্তু সেটির জন্য কী করা দরকার, না হয়তো আরও বেশি এমনটি বড় ঘটনা ঘটেছে, আরও কিছু যদি ঘটে তাহলে তো সব কিছু মিলে তো একটি অস্থির অবস্থা আরও বেশি সৃষ্টি হবে। কি করা যেতে পারে, কি মনে করছেন? একটা জাতীয় নির্বাচন, জি, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। এরকম অবস্থায় যে পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড, যে পরিমাণ রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক দাঙ্গা হওয়ার কথা, রাইট, বর্তমানে সেরকম কোনো কিছু ঘটছে না। ওই রকম পরিবেশ নেই যে আপনারা যেটা বলছেন খুব বেশি রাজনৈতিক পরিবেশ ঘোলাটে হয়েছে, তা কিন্তু না। রাজনৈতিক পরিবেশ নির্বাচনের অনুকূলে আছে। কিছু কথা তো থাকবেই। কিছু মানুষ নির্বাচন আসলে মানে আপনি কতটা পাহারা দিবেন রাজনৈতিক এই নির্বাচনের সময়, জাতীয় নির্বাচনের সময় আপনি কতজন পুলিশ নিয়োগ করবেন? এরকম দেখা যাবে ওই যে একটা বট গাছের আড়ালে থেকে একজনে বোমা মারবে, সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব? এরকম অনেক কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব না। তবে যতটা সহনশীল করা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা সহনশীল করা যায় তার দিকে উদ্যোগ নিতে হবে। আমি বরং ভিন্ন দিকে আপনাদের দৃষ্টিটা নিতে চাই, সেটা হচ্ছে অ্যাবসলিউটলি আমাদের নতুন গজিয়ে ওঠা যে রাজনৈতিক দলগুলো, এনসিপি সহ আমাদের গণ অধিকার পরিষদ, আমাদের আরও যেমন ইনকিলাব মঞ্চ, এরকম কিছু যে আছে, এদের সবাই না, কিন্তু এদের মধ্যে কেউ কেউ উত্তেজক বিভিন্ন বক্তব্য দেয়, অনেক বেশি উত্তেজক। মানে বক্তব্যগুলো এমন হয় যার মধ্যে যুক্তি নাই, খুব অশ্লীল কথাবার্তা আছে, চোখ রাঙানো আছে, বিশাল বিশাল ধমক আছে। মানে কেমন কথা বলতে হয় যে একজন লোক সে এমন কথা বলছে, যে কথাটা সে বলছে সেই কথাটাকে প্রতিষ্ঠিত করার রাজনৈতিক শক্তি তার নাই, কিন্তু সে বলছে যে আমি এই করে ফেলবো, সেই করে ফেলবো, দুমড়ে মুচড়ে ফেলবো, অমুক করব, তমুক করব, অমুকরে এইভাবে শেষ করে দেবো, অমুকরে এইভাবে শেষ করে দেবো। কিন্তু যাদেরকে তারা এইভাবে আঙ্গুল উঁচিয়ে কথা বলে, তারা যদি হঠাৎ করে ঘুরে দাঁড়ায়, এই সমস্ত বাচ্চা ছেলে মেয়েরা তারা কাদের রাজনৈতিক আশ্রয় পাবে? সুতরাং এই যে শক্ত পোক্ত কথাবার্তা, এই যে উত্তেজক বক্তব্য, এগুলো থেকে সরে এসে রাজনৈতিক শিষ্টাচার রপ্ত করতে হবে। রাজনৈতিক শিষ্টাচার যখন রপ্ত হবে এবং মুরব্বীদের প্রতি যখন শ্রদ্ধা বাড়বে, একটা কথা এখানে যুক্ত করি, সেটা হচ্ছে খুব করে একটা কথা প্রচলিত আছে, মুরব্বী ছাড়া লক্ষ্মী ছাড়া। যখন পর্যন্ত আপনারা যে পর্যায়েরই হোক, আপনি কাউকে না কাউকে আপনার মুরব্বী মানতে হবে। আপনি আছেন, আপনার একজন মুরব্বী থাকতে হবে। কিন্তু আমাদের কিছু রাজনৈতিক সদ্য গজিয়ে ওঠা কিছু রাজনৈতিক দলে মুরব্বী নাই, তারা কাউকে মুরব্বী মানে না, তারা কাউকে কোনোভাবে ছাড় দিতে চায় না, তারা কোনোভাবেই কোনো কথা না, তারা যেটা বলে সেটাই কথা, আর অন্যরা যেটা বলে সেটা কথা না। এই যে একটি চলছে, আপনার একটা দর্শন চলছে, এই দর্শন থেকে
এই নতুন দার্শনিকদের বেরিয়ে আসতে হবে, তাদের শিখতে হবে যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে মানুষের সমালোচনা করতে হয়। আপনি সমালোচনা করুন, কিন্তু আপনি বাজে গালি দিবেন যে গালি বাপ এবং ছেলে একসাথে শুনতে পারে না, যে শব্দ চয়ন আপনার ছেলের সামনে আপনি শুনতে পারবেন না, যে গালি আপনি যখন শুনবেন আপনার ছাত্রর সামনে আপনি শুনতে পারবেন না, আপনার স্ত্রীর সামনে আপনি শুনতে পারবেন না। অর্থাৎ যে প্রতিবাদ এবং যে ভাষা সামাজিকতাকে নষ্ট করে, ভদ্রতাকে অতিক্রম করে যায়, সেই সমস্ত কথাবার্তা পরিহার করা উচিত। বিশেষ করে চোখের ভাষা, মুখের ভাষা ঠিক করতে হবে, এবং এগুলো ঠিক না করলে রাজনীতিতে মানুষ উত্তেজনার বশে অনেক কিছুই করে ফেলবে, অনেক কিছুই করে ফেলবে। একটি ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনের দিনগুলোতে আর যাতে না ঘটে, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, এ ব্যাপারে যারা রাজনীতি করেন তাদের আরও বেশি সহনশীল হতে হবে, তাদের কথাবার্তা আরও ঠিকঠাক হতে হবে, এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি আমাদের গোয়েন্দা ব্যর্থতা, এই গোয়েন্দা ব্যর্থতাকে দূর করে, গোয়েন্দা বৃত্তি করে আগামী দিনগুলোতে এই ধরনের আরও কোনো এই ধরনের ঘটনা ঘটবে কিনা তা চিহ্নিত করে সেই ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। গোয়েন্দা সংস্থাগুলো যদি এটা চিহ্নিত করতে না পারে, আমি রাস্তাঘাটে যখন হাঁটি, আমাদের সাংবাদিকতা করতে যে রাস্তাঘাটে হাঁটতে হয়, আমরা তো শুনি যে হাদির পরে টার্গেট অমুক, এই কথা আমাদের কান পর্যন্ত চলে আসে। তা আমাদের মতো সেই ছোটখাটো সাংবাদিক, আমাদের কাছে যখন এই ধরনের তথ্য চলে আসে অমুকের পর অমুক, অমুকের পর অমুক, হয়তো এটা মিথ্যা প্রচারণা, গোয়েন্দা সংস্থাগুলোর কানে কি সেগুলো যায় না? গোয়েন্দা সংস্থা মানে কি শুধু ধমক দেওয়া? গোয়েন্দা সংস্থা মানে কি আয়নাঘর তৈরি করা? গোয়েন্দা সংস্থাগুলো কেন মাঠ পর্যায়ে আরও কান পাতে না? গোয়েন্দা সংস্থাগুলো কেন তাদের তথ্য দিয়ে সরকারকে আরও সমৃদ্ধ করে না? কেন এই সমস্ত ঘটনা যাতে না ঘটে সেই ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে না? সরকারকে বলবো, সরকার যাতে আরও বেশি কানটা খাড়া করে, সব জায়গায় কান পাতে, সব কিছু শুনে দেখে চারপাশ বুঝে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আমরা চাই না আর কোনো হাদি মরুক, আমরা চাই না আর কোনো নতুন নাম হাদির পাশে যুক্ত হোক, আমরা চাই না বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আবার নষ্ট হোক, আমরা চাই না 2024-এর মতো আরেকটি বড় ধরনের আমাদের বিপ্লব করতে হোক। আমরা বিপ্লব যখন হয় তখন যারা বিপ্লবী তারাও ক্ষতিগ্রস্ত হয়, যাদের বিরুদ্ধে করা হয় তারাও ক্ষতিগ্রস্ত হয়। আমরা যারা সাধারণ মানুষ, যেমন 2024-এর বিপ্লবে সবার পাশাপাশি আমিও তো জেলে গেছি, রাইট। আমি কেন এই বৃদ্ধ বয়সে জেলে যাব? তো আমার কথা হচ্ছে, এইভাবে বারবার আমরা জেলে যেতে পারবো না। আমরা সুন্দর সুষ্ঠু পরিবেশে একটা গণতান্ত্রিক নির্বাচন করে যাদেরকে পছন্দ হয় তাদেরকে আমি ভোট দেব। স্লোগান সেটাই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তার মধ্য দিয়ে দেশের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা আশা করছি আর কি। মহোদয় ইব্রাহিম, অনেকক্ষণ ধরে আপনি অপেক্ষা করছেন, কি মনে করছেন সবকিছু মিলে মানুষের ভোট প্রয়োগের স্বাধীনতা এবং মানুষ এবার মানে ভোট কেন্দ্রে যাওয়ার বা বিগত সময়গুলোতে ভোট দিতে পারেনি, এবার ভোট কেন্দ্রে ভোট প্রয়োগের জন্য তারা অধীর আগ্রহ রয়েছে, সরকারের পক্ষ থেকে আর কি করা দরকার, কি মনে করছে? ইন্টারিম সরকার রয়েছে, তারা নির্বাচনের পরেই তারা বিদায় নেওয়ার চিন্তা করছে, কি করা দরকার এখন এই আগামী 2 মাসে? একটু আগে আপনাকে বক্তব্যে বলছিলাম যে মানুষ, এই দেশের 90% জনগণ মনে করে তারা ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তারা ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন। তারা একটি সঠিক সুশৃঙ্খল একটি নির্বাচন চায় এদেশের জনগণ। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বিভিন্ন দলে বিভক্ত, আমাদের প্রতিটা মানুষের আদর্শ, আইডিওলজি, মত পার্থক্য থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু রাজনীতির মাঠে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের পেশি শক্তি দূর করতে হবে। পেশি শক্তি যদি দূর না করে, কালো টাকার গান বাজনা যদি দূর না করে, জনগণ সঠিকভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে না। আচ্ছা, জনগণ বিভিন্ন ছলনা বসনার মধ্যে তারা আকৃষ্ট হয়ে যান। আমাদের নির্বাচন কমিশন বা আমাদের সরকারের পক্ষ থেকে এটাকে খুব শক্তভাবে যদি নিয়ন্ত্রণ করে, তাহলে আমি মনে করি এবার জনগণ তাদের সঠিক ন্যায়ের পথে
যাদের অতীতে কোনো সন্ত্রাস চাঁদাবাজিতে যাদের কোনো ক্লেম নাই, যাদের বিরুদ্ধে কোনো এই ধরনের অপরাধ নাই, যাদের কালো টাকা চাঁদাবাজির টাকা নাই, হ্যাঁ, জনগণ তাদেরকে এবার বেছে নেবে। কিন্তু আমরা যখন নির্বাচন আসে, নির্বাচন খুব কাছাকাছি আসে, তখন জনগণ এই জিনিসটা ভুলে যায় টাকার মোহরে। সেই টাকার মোহরটা হচ্ছে ওই যে পেশি শক্তি যাদের আছে, আচ্ছা। যাদের কালো টাকা আছে, ওদের টাকা জনজানি নিতে যারা সৎ আদর্শবান ব্যক্তি, যারা নির্বাচন করে রাষ্ট্রকে কিছু করতে চায়, আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে চায়, তারা সেখানে টিকে থাকতে পারে না। এখানে শুধু সরকার দেয় না, জনগণকে আরও সচেতন হইতে হবে। জনগণ যদি কালো টাকার পিছনে না যায়, জনগণ একজন প্রার্থীর বিশাল মিছিল দেখে যদি আকৃষ্ট না হয়, জনগণ একজন প্রার্থীর দেখা গেছে, আপনারা জানেন গত 16 বছর আওয়ামী লীগের যতগুলো অফিস ছিল পাড়া মহল্লা ওয়ার্ডে ইউনিয়নে, সেই অফিসগুলো সেম এখন আমাদের বিএনপির অফিস হয়ে গেছে। কারণ বিএনপির এটা দরকার কী ছিল? এটা তো বিএনপির দরকার ছিল না, এই অফিসগুলো তো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া উচিত ছিল আমাদের। আচ্ছা। আপনারা যাই দেখবেন প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিটে আওয়ামী লীগের যতগুলো অফিস আছে প্রত্যেকটা অফিস এখন বিএনপির। এখন আমরা যারা গণ অধিকার পরিষদে রাজনীতি করি, আমরা তো আওয়ামী লীগের একটা অফিস দখল করি নাই। এখন আমরা যদি কোনো নির্বাচনী অফিস করতে হয়, আমাদেরকে টাকার বিনিময় করতে হবে, আমাদের সেই টাকাটা কোথায়? না, আপনার এই কথাটা একটু প্রতিবাদ করি। আপনারা যে বলেন যে আওয়ামী লীগের সব অফিস বিএনপি দখল করেছে, বিএনপি কোথায় সেটা দখল করলো? আমরা তো সেটা দেখিনি। আমরা আমার সাথে আমার আসলে আমরা আমি মাঠ অন্তত পর্যায়ে 20টা অফিস দেখাই ঘোরাফেরা করি, দিই, শোনেন, এটা। আমরা মাঠ পর্যায়ে ঘোরাফেরা করি। এইগুলা হয়েছে কি, বিএনপি একটা প্রতিষ্ঠিত দল, এখন আপনারাও আছেন, আপনাদেরও ভাই, প্রতিবাদ করছি, সত্য কথা বলছি। শোনেন, শোনেন, জিয়া আমি বলে রহমানের নেই, আদর্শ থাকলে আপনাদের আমার ভিতরে রেশি আছে। অনুসারে আপনারা আমি নুরুল হক নূর সাহেবকে আমরা চিনি, আপনাদেরকেও চিনি। আমার কথা হচ্ছে যে আপনাদের দলটা অপেক্ষাকৃত ছোট, তো ছোট একটা দল, আপনারা তো সারা দেশে প্রার্থী দিতে পারবেন না, বা সারা দেশে আপনারা এই করতে পারবেন না, আপনাদের ব্যাপ্তিটা ওই পর্যায়ে আসে নাই। শাহাবুদ্দিন ভাই, আমি তো আপনাকে- আমি একটু বলি, সম্মানের সাথেই বলি, আপনারা এখন হয়তো 5-10টা অফিস করবেন, বিএনপি অনেকগুলো অফিস করবে, আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগও অনেকগুলো দখল করতে, কারণ মাঠ পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা অন্যদের চেয়ে বেশি। স্বাভাবিকভাবে যার যতটুকু প্রভাব সে ততটুকু করবে। আর বড় মিছিল কারা করবে? যাদের বড় আপনার সমর্থন আছে। আচ্ছা। যাদের ছোট সমর্থন তারা ছোট মিছিল শাহাবুদ্দিন ভাই, করবে। আমি বলি প্লিজ, বলেন। যেহেতু আমাকে বলতেছে, আপনি কি জানেন বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, আর বাংলাদেশের জনসংখ্যার সর্বোচ্চ 5% সরাসরি রাজনীতি করে না, সমর্থন করে, সেটা আলাদা। আপনি বলেন একটি নির্বাচনী এলাকা মিনিমাম 3 লক্ষ থেকে 3.5 লক্ষ, 4 লক্ষ, 4.5 লক্ষ পর্যন্ত ভোটার আছে, কিন্তু একটি নির্বাচনী এলাকা বিএনপিকে আপনি দেখাইতে পারবেন না। 3 লক্ষে যদি 2% যদি বিএনপি সরাসরি কর্মী থাকে, তাহলে 6,000 লোক, 6,000 মিছিল বিএনপি কোনো কর্মী মিছিল দেখাতে পারে না যদি সেখানে টাকা ইনভেস্ট না করে। তার মানে 2% লোক সরাসরি বিএনপির কর্মী না, এখানে পেশি শক্তি ইউজ হয়। বিএনপি যদি 2,000 লোক যদি অ্যারেঞ্জ করে, তাদের কর্মী থাকে, আমাদেরও 200 আছে, তার মানে আমরা 10% সক্ষমতা আছে। আচ্ছা। কিন্তু আমরা তো 1% অফিস দখল করি নাই। এক, দুই নম্বর হচ্ছে আপনারা বলতেছে আমরা অপেক্ষাকৃত ছোট দল। গত 16 বছর বিএনপি একটা নির্যাতিত দল, একটা মানে বিএনপি যে নির্যাতিত হয়েছে সেটা আমরা অস্বীকার করি না, কিন্তু আপনারা মনে রাখবেন যে বিএনপি যদি এত বৃহৎ দল হয়েও গত 16 বছর আওয়ামী লীগের মুখের উপর গণ অধিকারের যে আমাদের যে আপসীর নেতা, এই দেশের গণমানুষের নেতা, আমি তো বলি আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, জি, আমাদের শেষ এবং করতে হবে। আপসীর নেতা হচ্ছে বিপিনুর হক নূর। কারণ সে আওয়ামী লীগের সাথে কোনো আঘাত করে নেই, তার জীবন বাজি রেখে সেই রাজপথে আপনাদের জন্য লড়াই করছে। আম্মা বলছে তো নাকি? আমি তো দেখছি যে ওটা- একদম সরাসরি না, ওটা on রাজনীতির air, শুরুতে আমাদের শুনেন, আমি বলি, নুরুল হক নূরের প্রতি একটা শ্রদ্ধা মানুষকে রেখে বলছি, সম্মান করে। সরাসরি জননী টননী সেই তো বলেছে। না, রাজনীতি শুরু শুনেন, আপনার কথা বলি যে রাজনীতির শুরুটা আর রাজনীতি অবস্থানটা দীর্ঘমেয়াদীটা বিভিন্ন ঘটনা চক্রে চেঞ্জ হয়। জান, আমি আপনাকে খুব ভালো জানি, কিন্তু আপনাকে আমি কতটুকু ভালো জানি, যখন আপনার সাথে আমি উঠা বসা শিখছি, জি। দেখলাম যে আপনার ভিতরে চরিত্রটা ঘাটতি আছে, আপনার আদর্শ মধ্যে ঘাটতি আছে, আমি আপনার কাছে দূরে সরে আসবো। ঠিক বিপি যখন ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি শুরু করেছেন, তখন উনি তো ওই সময় যেহেতু শেখ হাসিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, উনি বিপি হিসেবে ওনাকে ওইখানে ডাকছেন। জি। একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে, একজন বয়স্ক হিসাবে, নেত্রী হিসাবে তাকে মা ডাকতে পারেন। যখন পরবর্তী দেখছেন যে না, রাষ্ট্রের জন্য উনি হুমকি, জনগণের জন্য হুমকি, তখন সে তার ওইখান থেকে সে তার ফিরে আসছে, সে আইডিওলজিতে সে ফিরে আসছে, সে এবং রাজপথে যে অবদান রাখছে, আমি মনে করি এটা বিএনপির 50% বিপিনুরের অবদান। তাইলে সেই দিক থেকে আপনারা যদি 10টা আসন দাঁড়ান, আমরা 2টা আসনের ভাগিদার, কারণ আমরা রাজপথে যতটুকু অবদান রাখছি, বিএনপির পরে আমাদের অবদান, আমাদের বিভিন্ন নূরের অবদান।
হ্যাঁ, এবং জামাতের অবদান, কিন্তু আপনারা সেটাকে বলতেছেন আপনাদের জনসংখ্যা নাই। তা আপনাদের এত জনসংখ্যা থাকার পরও আপনারা কেন আওয়ামী লীগকে হটাতে পারেন নাই? এটা অনেক যারা সব- আপনাদের সবার- অনুশীলন ছিল না, তাদের কেন আপনাদের বললেন আমি তো আর বিএনপির না, প্রতিনিধিত্ব আমি করছি আমি না। আপনাকে বিএনপি ধরে নিলাম, সরাসরি ধরে নিলাম বিএনপি, আপনি বিএনপি করেন না, আমি ধরে নিলাম, কিন্তু আপনারা তো সেটা ব্যর্থ হয়েছেন রাজপথে। তাহলে এখন ভোটের নির্বাচনে এসে আপনারা কেন বলেন যে আমাদের সমর্থন নাই? এই কথাটা বলার কোনো সুযোগ নাই, সমর্থন তো জনগণ ভোট দিবে। যে আমরা 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 আগামী নির্বাচন, আমরা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। শাহাবুদ্দিন শিকদার, আমাদের শেষ করতে হবে, যেটি হচ্ছে যে কি করা যেতে পারে এক কথায় আর কি, যে নির্বাচনকে নিয়ে শেষ আসলে করতে হবে। ওই আইন শৃঙ্খলা পরিস্থিতিটার একটু উন্নয়ন করতে হবে, জি। একটু সামান্য একটু জি। উন্নতি করতে হবে। আর হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। জি, এই দুটো জিনিস করলে বাদ বাকি জিনিস জনগণই তাদের মতো করে তারা করে নেবে, রাজনৈতিক দল করে নেবে। এবং আমি মনে করছি আপনি শেষ এবছর পর্যন্ত সুষ্ঠু নির্বাচন আশা করছেন। এবছরই হবে সবচেয়ে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন। সে অসংখ্য ধন্যবাদ আপনারা দুজনকে আমাদের এই বিশেষ আয়োজনের সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষ করব, তবে একটি কথা হচ্ছে যে সবকিছু মিলে আমরা যে একটি জায়গায় চলে এসেছি, সেটি হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা, সেটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে। এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন তাদেরও দায়িত্ব থাকবে এই দেশকে নতুন করে আবার বিশ্ববাসীর কাছে পরিচয় করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা সে অপেক্ষা রইলাম, আপনারাও সে অপেক্ষা থাকুন। দেখা হবে আবার নতুন কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।